ফলে রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি জননেতা আতাউর রহমান সাহেবের সুযোগ্য পুত্র সাইদুর রহমানের ধমকের পর আর কথা বলা যায় না, কিন্তু তো বলতেই হবে। আমাকে এরা সম্মান দেয়, কিন্তু ওরা হয়তো জানে না আমার বাবা টমটমালা ছিল, আমি টমটমালার সন্তান, আমার দাদাও কিন্তু টমটমালা ছিল। এবং টমটম স্ট্যান্ডটা ছিল এইখান থেকে শুরু করে ওই কোঅপারেটিভ মার্কেটের মধ্যে। এই জায়গাটা আনিস মঞ্জিল আছে, বাক্কারদের দোকান আছে, এগোনা বাদ দিয়ে এগোনা সব কিন্তু টমটম স্ট্যান্ড। আর একটা বড় টমটম স্ট্যান্ড হচ্ছে কলেজ স্কুলের পরেরটা, ওখানে কিন্তু বড়। সেইখানেই কিন্তু রাজশাহীর মানুষ টমটম চালাত। আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, একটা বিষয়ে না দুটো বিষয়ে। আজকে যার জন্য এরা সম্মান দিচ্ছে, হয়তো মুক্তিযুদ্ধ করেছি। এবং আমি রাজশাহীর একমাত্র সন্তান, আমরা 2-3 জন যারা 7 নম্বর সেক্টরের 4 নম্বর সাব সেক্টরের প্রথম সাপ্তাহিক বাংলা দৈনিক কামরুজ্জামান সাহেবের পৃষ্ঠপোষকতায়, অনুপ্রেরণায়, আর্থিক সহযোগিতায় প্রকাশ করেছিলাম। তার মধ্যে আমি একজন। এগুলো সব ইতিহাস। আজকে টমটমালা থেকে আমরা মানুষ হয়েছি যে মানুষটির জন্য, তার নাম মাদার বকর সাহেব। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মানুষ ব্যক্তি থেকে ব্যক্তিত্বে পরিণত হয়, আবার ব্যক্তিত্ব থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়। বাংলাদেশে মাদার বকর সাহেব হচ্ছে সেই মানুষ যিনি নিজেই একটি প্রতিষ্ঠান। আরেকটি মানুষ আছে, তার নাম বঙ্গবন্ধু, তিনি নিজেই বাংলাদেশ। আজকে কুইজ প্রতিযোগিতা হচ্ছে না বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, কিন্তু সেখানে একটা যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর মধ্যে নেতৃত্বের প্রতি আনুগত্য দেখানো, আনুগত্য প্রকাশ করা এবং আনুগত্যের জন্য শেষ পর্যন্ত নিজের রক্ত দেওয়া কারা করেছেন, তাহলে আমাদের 4 জন শহীদের নাম বলতেই হবে, জাতীয় শহীদ, যার মধ্যে কামরুজ্জামান সাহেব ছিলেন। ওটা আমাদের গর্ব। তারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে প্রমাণ করলেন যে তারা বঙ্গবন্ধুর অনুগত ছিলেন। আর আমরা অনুরক্ত ছিলাম, আমরা অনুরক্ত ছিলাম মাদার বকর সাহেবের, জননেতা আতাউর রহমান সাহেবের এবং বঙ্গবন্ধুর অনুরক্ত ছিলাম, যার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। একটি কথা আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার কারণও আছে। কারণ বঙ্গবন্ধুর যে সমস্ত বক্তৃতাগুলো বাজানো হয়, সেগুলো যেরকম সঠিকভাবে আমাদের মধ্যে বিশ্লেষণ করা হয় না, সেই রকম 10ই জানুয়ারির পর যে সমস্ত বক্তৃতা উনি দিয়েছিলেন, সেগুলো কিন্তু বাজানো হয় না, ওটা হয়ই না 10ই জানুয়ারি। কিন্তু তার আগে একটা বিশ্লেষণে দেখে তিনি আগে কি বললেন, আজকে সংগ্রাম মুক্তির সংগ্রাম। মনে আছে না আপনাদের? এ কথা বললেন না?
মুক্তি সবার, কিসের মুক্তি? জনগণের মুক্তি, অধিকারের মুক্তি। তারপরে উনি বললেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কারণ উনি জানতেন যে এই মুক্তি মানুষের আনতে হলে স্বাধীনতা ছাড়া কোনো উপায় নেই। আজকে দেখেন সেই মুক্তিটা কোথায়, সেই মুক্তিটা কত দূর। এমনকি ৭৫-এর ১৫ই আগস্টের পরে বঙ্গবন্ধুর হত্যার পর এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার মোহাম্মদ রফিকের একটি কবিতার কথা মনে পড়ে। সে কবিতার একটি লাইন ছিল, আমি মানচিত্র খাবো, আমি মানচিত্র খাবো। আজকে কিন্তু বাংলাদেশের মানচিত্র খাওয়ার জন্য কিছু মানুষ লাভ দিয়ে উঠেছে। আসলে মাদারবক্স সাহেবের বৈশিষ্ট্য ছিল দুটি কাজ খুব সুস্পষ্ট ভাবে উনি করে দিয়ে গেছিলেন, আমাদের চোখে দিয়ে গেছিলেন। একটি হচ্ছে 22শে ফেব্রুয়ারি 1952 সাল মধুর পার্কে উনি ঘোষণা দিলেন। তিনি তখন ওই সরকারে আছেন, উনি নূর আমিনের সরকারে আছেন এমএলএ হয়ে। সে অবস্থায় ঘোষণা দিলেন যে রাষ্ট্রভাষা বাংলা চায়। কি দুঃসাহস, কি দুঃসাহস! আজকে কিন্তু এই ক্ষমতা তারা নাই সরকারের থেকে সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে। আছে সরকারের থেকে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা মানে তো বিরাট ব্যাপার। প্রথম হচ্ছে পদ যাবে, সংসদ সদস্য পদ চলে যাবে, সংসদ সদস্য পদে লুটপাট বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে গেলে এলাকাতে যেতে পারবে না, নানা রকম প্রশ্ন জড়িত হয়ে যাবে, অপেক করা যাবে। এবং এই কথা বলার পর উনি জেলও খাটলেন। আরেকটি কাজ করেছিলেন, যখন নূর আলমী সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় দিতে চাচ্ছে না, তখন উনি ঘোষণা দিয়েছিলেন তাহলে আমরা এই উত্তরাঞ্চলকে প্রবেশ ঘোষণা করব। কত বড় বুকে পাটা, কত বড় সাহস, কত বড় রাজনীতিবিদ, কত বড় জনগণের বন্ধু। তার নাম কিন্তু মাদারবক্স। আজকে এখানে যারা আছেন শিক্ষিত লোক বা যারা শুনছেন কি ব্যবসায়ী, সকলেই জেনে রাখেন আমরা কিন্তু টমটমানার সন্তান, আমরা কিন্তু টমটমানার সন্তান। সেখান থেকে আমরা উন্নয়ন ঘটিয়ে আজকে ইউনিভার্সিটিতে পড়ে আমরা উত্তরবঙ্গের মানুষগুলো মানুষ হয়েছে, না তো চাষা হয়ে থাকত। উত্তরবঙ্গকে ওই চোখে দেখা হয়েছে সারা জীবন, উত্তরবঙ্গের মানুষ ওই চোখেই দেখা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এখনো দেখা হচ্ছে। যে কথাটা আসলো বঙ্গবন্ধুর কথা, আমরা কথায় কথায় একটু কথা বলি না, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা শুনি, কিছু হলেই তো এই একটি শব্দ আছে, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। বলে 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 কিন্তু ক্ষয়ে যাচ্ছে, কিন্তু চেতনা সবসময় মনে রাখবেন এটা অন্তরে। চেতনা কিন্তু অন্তরে ধারণ করতে হয়, লালন করতে হয়, পরিচর্যা করতে হয়। চেতনা চেতনা বলে কিছু করলে কিছু হয় না। আরেকটি কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু নিজে
তিনি নিজে বারবার বলেছেন, যখন উনি বলে 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 পারলেন না, উনি তার নিজের দলটাই ভেঙে দিলেন, আওয়ামী লীগ রাখলেন না। তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বানালেন, বাকশাল। কারণ উনি বুঝেছিলেন এই দল দিয়ে হবে না। এখন যারা বুঝতে পারছেন না, কিন্তু তারা জানছেন না যে জনগণ কিন্তু বুঝতে পারছে, জনগণ কিন্তু পরিষ্কার ভাবে বুঝতে পারছে এই দল বঙ্গবন্ধুর দল নয়। আজকে সাইদুর রহমান অনেক কথাই বলেছে, মোহাম্মদ আলী সরকারের কথা থেকে শুরু করে অনেক কথা। রাশেদ জীবন বলে একজন বক্তব্য দিয়ে গেছে গান্ধী টিভি, সেই কতগুলো কথা বলেছে। মাদার বক্সকে চক্রান্ত করে রাখা হচ্ছে না, রাখা হবে না। এরা রাখতে জানে না, এরা ইতিহাসকে স্বীকার করে না, ইতিহাস জানে না। আজকে রাজশাহীর যে সমস্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে, কারা ধ্বংস করেছে, কেন ধ্বংস করেছে, এই প্রশ্ন যদি তাদের সামনে করা যায়, তাদের মধ্যে শিক্ষাবিদ আছে, গবেষক আছে, ইঞ্জিনিয়ার আছে, রাজনৈতিক নেতা আছে, মুক্তিযোদ্ধা আছে। আজকে মাদার বক্স সাহেবের যে সাইদুর রহমান যে ক্ষোভ প্রকাশ করলো যে রাস্তা তুলে দেওয়া হয়েছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না রাস্তা করে ছিল। এটা যদি ঐতিহ্য হয়, এটা যদি আমার অন্তরের ব্যাপার হয়, তাহলে তো অন্তর বলে কিছু নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কমিশনের। আজকে রাজশাহী পাবলিক লাইব্রেরি ভেঙে দেওয়া হয়েছে। এখন যদি প্রশ্ন করি 4 কোটি টাকা কোথায় গেল সিটি কর্পোরেশনকে, 4 কোটি টাকা কোথায় গেল? আপনারা তো একটা এস্টিমেট করেছিলেন, একটা নকশা তো ছিল, এবং সেই নকশার উপর ভিত্তি করে টাকাটা দিয়েছিল ভালো, অনুদান দিয়েছিল। তো কিরকম অনুদান আনলেন, আর কিরকম নকশা করলেন, আর কিরকম এস্টিমেট করলেন যে 4 কোটি টাকা মাটির মধ্যে থেকে গেল? আসলে কি আপনারা জাননি পাবলিক লাইব্রেরি থাকুক? এটা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু আমরা এটা জানি যে শতবর্ষী লাইব্রেরিকে ধ্বংস করা যায় না প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি ছাড়া। জানি কুমিল্লাতে আন্দোলন হলো, বন্ধ করে দিল। চিটাগাঙে আন্দোলন হয়েছে, বন্ধ করে দিল। রাজশাহীর লোক আন্দোলন করল না। সাইদুর বলে মানববন্ধন করেছিল, হ্যাঁ মানববন্ধন করেছিল, রাজশাহীর লোক কিন্তু সেটা গ্রহণ করল না। কারণটা কি? রাজশাহীর লোক বুঝতেই পারল কি ঘটনা ঘটে গেল। অলকাহল, অলকাহল, ঐতিহ্যবাহী জায়গা। ওখানে একটা হল ছিল, একটা ভিক্টোরিয়া হল বলা হতো, খুব নাম করা, একমাত্র সাংস্কৃতিক কেন্দ্র ছিল ওই ভিক্টোরিয়া হল এবং অলকা হল। ধ্বংস করতে হবে। নাম বলবো না, মানহানি মামলা করতে পারে, কিন্তু তারা গবেষক, গবেষণা পত্র লিখে ডক্টরেট পান এবং তারই আড়ালে এখনো লুটপাট করেন। একজন প্রকৌশলী আছেন, চাকরি গিয়েছিল দুর্নীতি দায়ে, মুক্তিযোদ্ধা আছেন, ক্ষমতাসীন দলে, ওদের কিছু বলা যাবে না জোর করে। এবং এই চক্রটি কাজগুলো করে। ঋত্বিক ঘটকের নাম অনেকেই শুনেছেন না?
খুব নাম করা পরিচালক, তার বাড়িটা ভেঙে ফেলল। এইগুলো তো আমাদের ইতিহাস হয়ে দাঁড়িয়েছে আমাদের, কিন্তু জাতীয় জীবনের জন্য আমরা কোথায় যাচ্ছি এটা কিন্তু আমাদের চিন্তা করে আমরা দেখি না। মোহাম্মদ আলী সরকার কাছে গেছিল, ওই যে ওখানে একটা সার্ভে ইনস্টিটিউট আছে, সেইটা ভেঙে কি করবে, শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার করা হবে। ভালো, এবং সেই শহীদ মিনার যাতে জাতীয় পর্যায়ে বোঝানো যায়, এই জন্য আমাদের ভাষা সৈনিক কয়েকজন আছেন, তারা এসে ওপেনও করলেন। আমি তাদের একজনকে টেলিফোন করে বললাম, তিনি নাম করা, কিন্তু খুব নাম করা, এই অপরাধ ট্রাইব্যুনালের উনি চিফ প্রসিকিউশন, এই যে করে গেলেন, এটার পরিণতিটা কি হবে? কেন কেন আপনাকে জিজ্ঞেস করছে, জায়গাটা কি আপনাদের? বলে শহীদ মিনারের অসুবিধা কি? রাস্তা কোথায়? রাস্তা লাগবে না যাতায়াতের জন্য? ওখানে তার 2 মাস আগে রেজুলেশন হলেও জেলা পরিষদে মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে, সেখানে আমাদের এই রাজশাহী আসনের সংসদ সদস্য, যার নিচে আমরা দাঁড়িয়ে আছি, তিনি ওখানে একটা বিরাট বিজনেস কমপ্লেক্স করার জন্য রেজুলেশনে সই করে দিয়ে আসলেন। এটা আমার কথা না, মোহাম্মদ আলী সরকার নিজেই বলেছেন যে 2 নম্বরই করা কেন? আমাকে হ্যাঁ বলা হলো, আবার ওইটা যে যখন আবার মেয়র সাহেব ডাকলেন ওনাকে, উনি যে ওপেন করলেন শহীদ মিনার। আমাদের সংসদ সদস্য এরকম, আমাদের রাজনীতিবিদরা এইরকম। কেন করা হচ্ছে এটা শহীদ মিনার? এর পেছনেও কিন্তু কারণ আছে। এই সে কারণটা বিশ্লেষণ করার জন্য আমি কৃতজ্ঞ এবং অনুরক্ত বাংলাদেশ সাহেবের কাছে। লেখাপড়া শিখেছি, সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, যার জন্য ঘটনার পেছনের ঘটনা দেখার চেষ্টা করি। ওখানে করলে, ওখানে যদি বিজনেস কমপ্লেক্স তৈরি করে জেলা পরিষদ, তাহলে কার অসুবিধা হবে বলেন তো? এনা প্রপার্টিজের মালিক, এনামুল হক বাগপাড়া সংসদে ঐতিহাসিক জায়গা, ওই পৌরসভা, অনেকেই অনুরোধ করেছিলাম ওই জায়গাটা যেন ভাঙা না হয়। মাদার বস্ত্র সাহেবের জায়গা ওইটা, ক্যাপ্টেন শামসুল হকের জায়গা ওইটা, কিন্তু ওটা ভেঙে ফেলা। এখন ওখানে যদি একটা বিজনেস কমপ্লেক্স হয়ে যায়, তাহলে এনা সাহেব যাবেন কোথায়? এনামুল হক যায় কোথায়? সেটা কম্পিটিশনের মধ্যে পড়ে গেল। কারণ তিনি যেটা বানিয়েছেন সেটা তো জানেন কিভাবে বানিয়েছেন, কত দূর হাঁটতে হয় একটা 60-70 বছরের একটা বৃদ্ধ উঠতেই পারবে না বলে। এটা তো বাস্তবতা। অতএব ওইটাকে বন্ধ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের কথা বলে জাতীয় পর্যায়ের লোকজন দিয়ে এসে ওপেন করিয়ে, ভাষা সৈনিকদের ওপেন করিয়ে ওইটা বন্ধ করে যদি এনাকে বাঁচানো যায়। আমাদের রাজনীতিবিদরা হচ্ছে এরকম, মাদার বক্স এরকম রাজনীতিবিদ ছিলেন না। ওকে তার যে গ্রামে রাস্তা করা হবে না, এটা তো ধরেই নিতে পারি, এটা আমরা ধরেই নিতে পারি। এবং এই জন্য রাজশাহীবাসী কোনো পদক্ষেপে নেবে না, এটাও সত্য কথা। কারণটা কি? কেন পদক্ষেপ নিতে চায় না? এত বেশি আমরা এখন ব্যস্ত হয়ে গেছি নিজেদেরকে নিয়ে। আমরা এত বেশি ব্যস্ত যে আমরা আর কারো দিকে তাকাই না, নিজের দিকে তাকাতে তাকাতে সময় শেষ। একটা কথা বলি, কদিন আগে পড়ছিলাম
একটা পত্রিকাতে। এটা আমি জানতাম না, এই কথাটা ট্র্যাকের বাইরে থেকে আপনাদের বলছি। আজকে যে সমস্যায় আমরা আছি বাংলাদেশ, এর কোনোদিন সমাধান হবে বলে আমার বিশ্বাস হয় না। কি সমস্যা? রোহিঙ্গা সমস্যা। এবং এই সমস্যা থেকে উত্তরণ হওয়া আমাদের পক্ষে খুবই মুশকিল। যদিও চীন, আজকে কাগজে বলছিলাম চীন সহযোগিতা দিবে, অমুক করবে, তমুক করবে, কিন্তু না, দিবে না, দিতে পারে না। 3টি দেশ সহযোগিতা দিবে না, আর ওই 3টি দেশ সহযোগিতা দিচ্ছে না বলে গোটা পৃথিবী চুপ করে বসে আছে। একটা রাশিয়া, একটা চীন, 3 নম্বর হচ্ছে ভারত। তাদের স্বার্থ ওখানে কিন্তু পুরোপুরি বহাল আছে, যার জন্য এর আগে যে চুক্তি হয়েছিল সেখানে কিন্তু রোহিঙ্গা শব্দ তারা ব্যবহার করতে দেয়নি। মায়ানমার অবজেকশন দিয়েছে যে না, রোহিঙ্গা শব্দ ব্যবহার করা যাবে না। আমরা সেই চুক্তিতে সই করে চলে এসেছি, রোহিঙ্গা শব্দ ব্যবহার করতে পারি না। আমাদের 71 সালে যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল সেটা স্বীকৃত জেনোসাইড হিসাবে, গণহত্যা হিসাবে, কিন্তু রোহিঙ্গাতে যে গণহত্যা হয়েছে সেটা কিন্তু গণহত্যা নয়। কেন হয় এগুলো? আসলে আমাদের দোষে, আমাদের পররাষ্ট্র নীতির দোষে, নতজানু পররাষ্ট্র নীতির জন্য এই কাজগুলো হয়ে থাকে। মাদার বৎস সাহেব এই নতজানুতে বিশ্বাস করতেন না। নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ করে উনি প্রতিষ্ঠিত করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর কথা বলবো না, এখন কিছুক্ষণ পর আজাদ হবে। আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সামনে, যে আমাদের অনেক জন্মের তপস্যার ফলে হয়তো মাদার বৎস সাহেবকে পেয়েছিলাম, তার উত্তরসূরি হিসাবে জনাব আতাউর রহমান সাহেবকে পেয়েছিলাম, আজকে সাইদুর রহমান ধমক দিতে পারে। এই যে উত্তরসূরির যে কাজ, সেই কাজের ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি যে জনতা একদিন ফুঁসে উঠবেই। জনগণকে কোনো সময় দাবিয়ে রাখা যায় না, সেটা বঙ্গবন্ধু শিখে দিয়ে গেছে। তোমরা দাওয়ায় রাখতে পারবা না। সেই জনগণ যেদিন ফুঁসে উঠবে সেদিন দেখবেন অনেকে দেখতে তাউস ভেসে চলে যাবে, ভেসে চলে যাবে। সবাইকে ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।